প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনারা দেখে উপকৃত হচ্ছেন এবং অনেকেই নিয়মিত ভিডিও নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। আমি চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসার জন্য। আমরা গত ক্লাসে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 21 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনার বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 22 থেকে 57। ধারা 22, সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদানে বিবেচনামূলক ক্ষমতা। আদালত প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নন। ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা নিখুঁত ও যুক্তিসঙ্গত, বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন বিবেচনামূলক ক্ষমতা। বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে বলতে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে বন্যা হতে জমির রক্ষায় ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ। বিবাদী বরাবর একটি জমি বিক্রয় করলো এবং জমি বিক্রয়ের সময় এই জমিতে বন্যার পানি প্রবেশ করে এবং সেই পানি আটকানোর জন্য একটি ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করতে হয়, সেই বিষয়ে গোপন রাখলো। এখন এই বিষয়ে না জেনে যেহেতু বিবাদী এ জমিটি কিনেছিল, জানার পরে সে জমিটি নিতে অস্বীকার করলে তাকে জমিটি নিতে বাধ্য করে কোর্টে ডিক্রি চাইলে বাদীকে কোর্ট ডিক্রি প্রদান করবেন না। প্রতিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে। এক্ষেত্রে প্রতিবাদী বলতে বিবাদীকে অত্যন্ত ক্লেশে বা কষ্টে জড়াবে। যেমন উদাহরণস্বরূপ প্রবেশ পথের অস্তিত্ব নেই এমন জমি ক্রয়, অর্থাৎ এমন একটা জমিতে গেলাম যেখানে রাস্তাই নেই, তাহলে যদি রাস্তা না থাকে তাহলে সে জমিতে পৌঁছাবো কী করে? তাই যখন বিবাদী এই জমি নিবে না, তখন এই জমি নিতে বাধ্য করার জন্য কোর্টে যখন ডিক্রি চাওয়া হবে, আদালত সে ডিক্রি প্রদান করবেন না। আরও উদাহরণ আছে, আপনারা পড়ে নিলে আরও ভালো বুঝতে পারবেন। ডিক্রি প্রদান করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা। যখন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পন্ন করেছে, চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন বাদী রেল কোম্পানির নিকট জমি বিক্রয় করলো এবং রেল কোম্পানির জমি গ্রহণ করলো ও কিছু কাজ সম্পন্ন করলো। এতে জমির কিছুটা ক্ষতি হলো। এখন এই সময় যদি রেল কোম্পানি বলে আমি আর জমি নিব না, তাহলে বাদী কোর্টে মামলা করে এই রেল কোম্পানিকে জমি নিতে বাধ্য করতে পারে। এক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন। ধারা 23, সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে 8টি ক্ষেত্রে। ক, চুক্তির যে কোনো পক্ষ, অর্থাৎ চুক্তি করেছে, চুক্তির যে কোনো পক্ষ বরাবর এই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করা যেতে পারে। আরও কিছু বিষয় আছে 8টা, মূলত এমসিকিউর জন্য এতটুকুই যথেষ্ট। এতটুকুই মনে রাখবেন, বাকিগুলো রিটেনের জন্য পরবর্তীতে আমরা আবার ভালোভাবে পড়ব। ধারা 24, সুনির্দিষ্ট কার্য সম্পাদন যারা পেতে পারেন না। প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, যিনি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারেন না। এজেন্ট হিসেবে কাজ না করে যদি কোনো কিছু দাবি করা হয়, সেক্ষেত্রে চুক্তির কার্য সম্পাদন পাবেন না। এখানে কিছু উদাহরণ আছে, আপনারা পড়ে নেবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। মূলত যতটুকু হাইলাইট করে দিচ্ছি, এতটুকু পড়লেই আপনাদের এমসিকিউ আশা করে সমস্যা হবে না। 25, সত্যহীন ব্যক্তি পত্তনদাতা কর্তৃক বিক্রয় বা ইজারা চুক্তি স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে উক্ত সত্যহীন ব্যক্তি পত্তনদাতার পক্ষে এসপি বা স্পেসিফিক পারফরমেন্স দেওয়া যায় না। এখন যে ব্যক্তির শর্তই নেই, সেই ব্যক্তি যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য চুক্তি করে সেই চুক্তির কার্য সম্পাদন আদালতে চান, সেক্ষেত্রে তাকে কিভাবে দেওয়া সম্ভব? ধারা 26, পরিবর্তন ব্যতীত এসপি নয়, অর্থাৎ একটি চুক্তি করা হয়েছে, চুক্তির কিছু শর্ত বা কোনো বিষয় যদি পরিবর্তন করে সংশোধন করে আসা হয়, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন, অন্যথায় নয়। যেমন প্রতারণা বা তথ্যের ভুলের মাধ্যমে বিবাদীর থেকে একটি শর্ত যেমন ভেবেছিল তা হতে ভিন্ন রূপ পরিগ্রহ করেছে, এরকম কোনো চুক্তি করেছে। আবার ভুল বুঝিয়ে কোনো চুক্তি করিয়ে নিয়েছে এবং এমন চুক্তি যেটা ফলদায়ী না। চুক্তি সম্পাদনের সাথে পক্ষসমূহ তা পরিবর্তনের জন্য পুনরায় চুক্তিবদ্ধ হয়েছে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন বাড়ি ভাড়া 100 টাকার বদলে 120 টাকা করলে, অর্থাৎ
যিনি ভাড়াটিয়া তিনি জানলেন যে বাড়ি ভাড়া আমাকে 100 টাকা দিতে হবে, কিন্তু আসলে তিনি প্রতারণামূলকভাবে 120 টাকা লিখেছেন। তাহলে এ চুক্তি তখনও বাস্তবায়ন করা যাবে যে 120 টাকার কেটে দিয়ে 100 টাকা যদি লিখা হয়। ধারা 27, যাদের বিরুদ্ধে এসপি দেওয়া যায়, সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যায়। পক্ষগণ ও তাদের নিকট প্রাপ্ত পরবর্তী শতাদিনে দাবিদার ব্যক্তি এবং পক্ষসমূহের বিরুদ্ধে প্রতিকার যে কোনো পক্ষের বিরুদ্ধেই দেওয়া যায় যদি চুক্তির কোনো পক্ষ হয়। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা চুক্তি করা হলো, চুক্তির সাথে কোনোভাবে কানেক্টেড যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার পক্ষে বা বিপক্ষে চুক্তির কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করা যায়। এখানে কিছু বিষয় আছে যেগুলো লিখিতর সময় বেশি কাজে লাগবে, এমসিকিউতে এতটুকুই যথেষ্ট। 27 ক, ইজারা সংক্রান্ত চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ইজারা গ্রহীতার রক্ষা কবচ নামে 27 ক এই ধারাটি পরিচিত। এই ধারাটি 1930 সালের 1 এপ্রিলের পর সম্পাদিত ইজারা চুক্তিসমূহের উপরই কেবল প্রযোজ্য। 28, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া সম্ভব নয়। প্রতিদান এতই অপর্যাপ্ত হয় যে প্রতারণা বাদী বা ক্রেতা কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের পরিস্থিতি সাক্ষ্য হয়ে দাঁড়ায়। বাদী কর্তৃক অল্প টাকায় জমি ক্রয়। এখন বাদী কোনোভাবে প্রতারণামূলকভাবে হোক আর যেভাবে হোক অল্প টাকায়, যেটা বাজার মূল্যের অনেক কম, সেই টাকায় একটা জমি ক্রয় করলেন। ক্রয় করার পর এখন যদি যিনি বিক্রয় করছেন জমির মালিক, তিনি বুঝতে পেরে উনি যদি বলেন যে আমি এটা রেজিস্ট্রি দিব না, যেহেতু আপনি খুব অল্প দামে এই জমিটি নেওয়ার জন্য আমার সাথে বায়নানামা চুক্তি করেছেন, সেক্ষেত্রে যিনি জমি ক্রয় করছেন তিনি যদি কোর্টের কাছে আসেন যে আমি জমি ক্রয় করার কথা, এই আমার বায়নানামা দলিল যেটা রেজিস্টার্ড, 21 কতেও আমার কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রেও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন না। কেননা যে কনসিডারেশন বা চুক্তির যে মূল্য, জমির যে মূল্য, সেটার অল্প মূল্যে প্রতারণামূলকভাবে কেনা হয়েছে। এই ধরনের বিষয়গুলি আছে, আপনারা উদাহরণগুলো পড়লে আরও ভালো বুঝতে পারবেন। 29, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা খারিজের পর চুক্তিভঙ্গের মোকদ্দমা রুজুতে প্রতিবন্ধকতা। একই চুক্তির ক্ষেত্রে একই চুক্তি, যে চুক্তি বলে আমি সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাচ্ছি কোর্টের কাছে, আমার মামলাটি খারিজ হয়ে গেল, আমি বিকল্প প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ চাইনি, আদালত নিজে থেকে বিকল্প প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ প্রদান করবেন না। তাহলে মনে রাখতে হবে যে এই চুক্তির কার্য সম্পাদনের যে মামলা, এই মামলা বা মোকদ্দমা করার সময় আমাকে বিকল্প প্রতিকার হিসেবে উনি ধারা অনুসারে ক্ষতিপূরণ চাইতে হবে। এটা ব্যতিক্রম হিসেবে আংশিক পুন পরিশোধ এবং নাবালকের বায়না ফেরতের বিষয়ে ব্যতিক্রম আছে 2টি, এটা দেখে নেবেন আপনারা। 30 ধারা, পত্তনি বন্দোবস্ত সম্পাদন করার জন্য রায় ও উইল প্রদত্ত নির্দেশাবলীর ক্ষেত্রে পূর্ববর্তী ধারাসমূহের প্রয়োগ। চুক্তিতে পরিবর্তন হলে রায় ও উইলের পরিবর্তন করা যাবে। এখন চুক্তি যেহেতু পরিবর্তন হয়ে গেছে, সেহেতু এটার মাধ্যমে যে রায় আসবে এবং যদি উইল করা থাকে, মৃত্যুর পরে যে উইল কার্যকর হবে, সেই ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা যাবে। ধারা 31, যখন দলিল সংশোধন করা যেতে পারে, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। যখন ভুল বা প্রতারণার মাধ্যমে পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে কোনো চুক্তি লিখিত দলিল পক্ষসমূহের উদ্দেশ্য ব্যক্ত করে না, অর্থাৎ কোনোভাবে একটা দলিল যে উদ্দেশ্যে করা হলো সেই উদ্দেশ্যই পূরণ হচ্ছে না, বা এক পক্ষ অন্য পক্ষকে প্রতারণামূলকভাবে চুক্তিতে সামিল করেছে, বা চুক্তি করার সময় সটতা বা একপাক্ষিক প্রতারণা, এই ধরনের যদি বিষয় থাকে, সেক্ষেত্রে বা পারস্পরিক উভয় পক্ষের কোনো সরল বিশ্বাসে যদি ভুলও হয়ে থাকে, তাহলে বলা হচ্ছে যে যতদূর পর্যন্ত দলিলটি সংশোধন করবে যেন দলিলের উদ্দেশ্য ব্যক্ত হয়। এখন দলিল যে উদ্দেশ্যে করা, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন হয়, এইভাবে যদি দলিলটি সংশোধন করা হয়, সেক্ষেত্রে আদালতে মোকদ্দমার মাধ্যমে এই দলিল সংশোধন করে নেওয়া সম্ভব। আপনারা মনে রাখবেন যে কোনো দলিল সেটা যদি রেজিস্টার্ড ডিড হয়, সেক্ষেত্রে সেটা আদালতের মাধ্যমেই কেবল সংশোধন করা সম্ভব, অন্য কোনো জায়গায় সংশোধন করা সম্ভব নয়। আপনি সাব রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রি করেছেন, সেখানে যে সংশোধন করতে চাইলেন, কিন্তু হবে না। এখানে আদালতে আপনাকে সংশোধন করে সেটা যদি আপনার পক্ষে রায় আসে, সেই ক্ষেত্রে সেই রায়ের বা ডিক্রির কপি আপনি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে কোর্টের মাধ্যমে চাইতে পারবেন আপনার প্রার্থনায়। তাহলে কোর্ট
রায়ের পরে সেটার একটা কপি সাব রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে দেবেন। ধারা 32, পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে অনুমান। দুইটা পক্ষ আসছে, বাদী বিবাদী, তাদের বা ইচ্ছা সেটা সম্পর্কে কোর্ট কী অনুমান করবেন? লিখিত চুক্তি সংশোধনের উদ্দেশ্যে আদালত অবশ্যই নিশ্চিত হবেন যে চুক্তির সকল পক্ষের অভিপ্রায় সুষম ও সুবিচারমূলক চুক্তি সম্পাদন করা। অর্থাৎ একটা চুক্তিতে ব্যালেন্স থাকতে হবে, উভয় পক্ষের সুবিধা অসুবিধার যে ব্যালেন্স সেটা থাকতে হবে। একজনকে বেশি সুবিধা দেওয়া আছে, অন্যজনকে সুবিধা দেওয়া নেই, অর্থাৎ দেখেই মনে হচ্ছে যে এটা সুষম না অসম, এরকম চুক্তির ক্ষেত্রে কিন্তু আদালত কার্য সম্পাদন দিবেন না। অর্থাৎ আদালত সবসময় অনুমান করবেন যে উভয় পক্ষ এই চুক্তির মাধ্যমে লাভবান হবেন, উভয় পক্ষের স্বার্থ যেন এখানে বহাল থাকে। ধারা 33, সংশোধনের মূলনীতি সময়। এখন এই যে দলিল সংশোধনের কথা বলা হচ্ছে, আদালতে যে সংশোধনের মোকদ্দমা করা হয় সেই ক্ষেত্রে আদালত কিছু মূলনীতি ফলো করে এই দলিলগুলো সংশোধন করবেন। শুধু দুইটি মূলনীতি ফলো করেন। আদালত অনুসন্ধান করতে পারে দলিলে অভিপ্রায় কী, অর্থাৎ এই দলিল করার উদ্দেশ্যটা কী এবং বৈধ ফলাফল কী আশা করা হয়েছিল। শুধুমাত্র এগুলোর ব্যাপারে অনুসন্ধান সীমিত থাকবে না, অর্থাৎ এই দুইটা নীতি তো ফলো করবেন এবং ক্ষেত্র বিশেষে যদি প্রতীয়মান হয় আদালতের কাছে যে এই দুইটি মূলনীতির বাইরেও কোনো কিছু অনুমান বা অনুসন্ধান করতে হবে, আদালত করতে পারবেন। ধারা 34, সংশোধিত চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ, স্পেসিফিক এনফোর্সমেন্ট। লিখিত চুক্তি প্রথমে সংশোধন হতে পারে, বাদী কর্তৃক আর্জিতে প্রার্থনা করা হলে, তা আদালত যুক্তিসঙ্গত মনে করলে পরবর্তীতে তা সুনির্দিষ্ট বলবৎ করা যেতে পারে। এখন চুক্তি তো যেভাবে আছে ভুলভাবে আছে সেটা সংশোধন করা হলো, সংশোধন করার পর আসলে সেটা যদি কার্যকর করা নাই হয় তাহলে তো আর আমার ভুল সংশোধন করার প্রয়োজনই ছিল না। অতএব আসলে ভুল সংশোধন করার উদ্দেশ্যই হচ্ছে সেটা সুনির্দিষ্ট বলবৎকরণ। 34, যখন বিচারপূর্বক রদ করা যায়, রেসিশন। লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তা রদ করার জন্য মোকদ্দমা করতে পারে। যেখানে চুক্তি বাতিলযোগ্য, বাদী কর্তৃক সমাপনীয় মানে সমাপ্ত করতে চাচ্ছেন বাদী নিজেই। যেখানে অদৃশ্যমান কারণে চুক্তি অবৈধ ও বাদীর রদের প্রার্থনাকারী, বাদীর চেয়ে প্রতিবাদীকে বেশি দোষী করা যায়। বিক্রয় বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি প্রদান করা সত্ত্বেও ক্রেতা বা ইজারাদাতা মূল্য পরিশোধে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে সেই চুক্তিগুলো কি করা যাবে? রদ করা যাবে। যেমন একটি মাঠ বিক্রয় করা হলো, মাঠের মাঝখান দিয়ে একটি রাস্তা আছে, সেটা যিনি ক্রয় করছেন তার কাছে গোপন রাখা হলো। এই ক্ষেত্রে ক্রেতা যদি পরে দেখেন যে মাঝখান দিয়ে রাস্তা আছে সরজমিনে এই জমিটি দখল নিতে গিয়ে, তখন উনি এই জমি নিতে অস্বীকার করতে পারেন। আর এই ক্ষেত্রে এই চুক্তিটি রদের মামলা করতে পারেন। এখানে রদের মামলাটা যিনি এই জমিটি ক্রয় করছিলেন তিনি করবেন, অর্থাৎ ক্রেতা। ধারা 36, ভুলের জন্য রদ। এখন ভুলক্রমে যদি কোনো চুক্তি করা হয়ে থাকে, সেই চুক্তিটা এমনভাবে রদ করতে হবে যেন এই উভয় যে পক্ষ, এই পক্ষই আগে যে অবস্থায় ছিল চুক্তির সেই অবস্থাতেই ফিরে যেতে পারেন, মানে তার মর্যাদার পুনরুদ্ধার করা যায়, সেইভাবেই এই চুক্তিটা ভুলের জন্য রদ করা যায়। 37 ধারা, সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর মোকদ্দমায় বিকল্প হিসেবে রদ প্রার্থনা। এর আগে আমরা 19 ধারায় দেখেছিলাম যে যদি আমি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করি তো বিকল্প হিসেবে আমাকে প্রথমেই আর্জিতেই আমাকে ক্ষতিপূরণ চাইতে হবে। এখানে 37 ধারায় বলা হচ্ছে যে আমি যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না পাই সেক্ষেত্রে এই চুক্তিটি রদ করে দেওয়া হোক, এভাবে আমি চাইতে পারি। রদকারী পক্ষের তরফ থেকে আদালত আবশ্যক বোধে ন্যায়পরণতা দাবি করতে পারে। এখন যেই পক্ষ একটি চুক্তি রদ চাচ্ছে তাকে বলতে পারে কোর্ট যে আপনি অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করুন, কারণ এই চুক্তি রদের কারণে অপরপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা ইকুইটির ওপর যেহেতু এই আইনটি প্রতিষ্ঠিত, তাই ন্যায় বিচার এবং ইকুইটির স্বার্থেই এমন ডিসিশন আদালত নিতে পারেন। ধারা 39, যখন বিলুপ্তি বা নাকচের আদেশ দেওয়া যেতে পারে, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য এবং এমন দলিল তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে, তবে সে ব্যক্তি দলিলটি বাতিল বা বাতিলযোগ্য মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা রুজু করতে পারে। আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে দলিলটি বা চুক্তিটি বিলুপ্ত হিসেবে ত্যাগ করার নির্দেশ দিতে পারেন।
এবং যদি সেটা রেজিস্টার্ড ডিড হয়, নিবন্ধনকৃত দলিল হয়, সেক্ষেত্রে ডিক্রি কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস বরাবর প্রেরণ করবেন এবং অফিসারের বহিতে ও দলিলের নকলে বিলুপ্তির বিষয়ে লিপিবদ্ধ করার নির্দেশ প্রদান করবেন। নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেটা এমসিকিউ আসে অবশ্য, কিছু টেকনিক্যাল বিষয়। যেমন দলিল বিলুপ্তি বা নাকচ শুধুমাত্র বাতিল ও বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে দলিলটা আগে থেকে বাতিল বা বাতিলযোগ্য এমন দলিলকেই বিলুপ্তি বা নাকচ করা যায়। বাতিল দলিল, যে দলিলটা বাতিল সেটা আরম্ভ থেকেই বাতিল, অর্থাৎ এটা আগেও কখনো কার্যকারিতা ছিল না। এবং বাতিলযোগ্য দলিল যেটা, সেটা যতক্ষণ না তা বাতিল ঘোষণা করে অকার্যকর করা হয় ততক্ষণ পর্যন্ত তা কার্যকর থাকে। তাহলে বাতিল শুরু থেকেই বাতিল, আর বাতিলযোগ্য আপনি যতক্ষণ না এটাকে ঘোষণা করছেন বাতিল হিসাবে ততক্ষণ পর্যন্ত এটা কার্যকর থাকছে। অন্যান্য বৈধ বা কার্যকর দলিল রদ করা যেতে পারে। দলিল রদ বৈধ কার্যকর প্রতারণামূলকভাবে কৃত দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন দলিল রদ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? বৈধ দলিলের ক্ষেত্রেও দলিল রদ করা যায়, কার্যকর দলিলের ক্ষেত্রেও রদ করা যায় এবং প্রতারণামূলকভাবে যে দলিল তৈরি করা হয়েছে সেটাকেও রদ করা যায়। 40, যে দলিল আংশিকভাবে বিলুপ্ত নাকচ করা যেতে পারে। একটা দলিলের মধ্যে কয়েকটি অধিকার বা বাধ্যবাধকতা আছে, সেক্ষেত্রে আদালত তা আংশিকভাবে বিলুপ্তি ও আংশিকভাবে বহাল রাখতে পারেন। যেমন একটি হুন্ডি বিভিন্ন ব্যক্তির পৃষ্ঠক্ষণ আছে, যার মধ্যে একজন ব্যক্তি জালভাবে পৃষ্ঠঙ্কন করেছেন। তাই হুন্ডিটা কার্যকর করতে হলে যারা সঠিকভাবে করেছেন তাদেরগুলো বহাল থাকবে এবং যিনি জালভাবে পৃষ্ঠঙ্কন করলেন তারটা বাতিল হবে। ধারা 41, যে পক্ষের অনুকূলে দলিল বিলুপ্ত করা হয়েছে সেই পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা ক্ষমতা। এখন একটা বিষয় লক্ষ্য করবেন, দলিল সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা না গেলেও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। রদ করার পরে যে পক্ষের ক্ষতি হচ্ছে তাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আবার যদি দলিল বিলুপ্তও করা হয়, বিলুপ্ত করার পর যে পক্ষের লাভ হচ্ছে এবং অন্য যে পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো ন্যায় বিচারের প্রয়োজনে প্রতিকার মঞ্জুরকৃত, যাকে প্রতিকার দেওয়া হলো, যিনি রদ চাইলেন তার রদকে ডিক্রি দেওয়া হলো। তাহলে যেহেতু আপনি ডিক্রি পেলেন, অপর পক্ষ বরাবর ক্ষতিপূরণ আপনি একটু দেন, এইভাবে কোর্ট নির্দেশ দিতে পারেন। ধারা 42 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারায় কোনো ব্যক্তি তার অধিকার এবং পদের মর্যাদার জন্য বিজ্ঞাপনী বা ঘোষণামূলক মামলা বা ডিক্লারেশনারি স্যুট করতে পারেন। এটাও আদালতের একটি স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন ক্ষমতা। আইনানুগ পরিচয় সম্পত্তি সত্ত্বের অধিকারী ব্যক্তি কর্তৃক তা অস্বীকারী ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা করতে পারে। আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে পরিচয় বা সত্য ঘোষণা করতে পারে। ঘোষণার সাথে অতিরিক্ত প্রতিকার দাবি করার সুযোগ থাকলে তা না করা হলে আদালত অতিরিক্ত প্রতিকার প্রদান করবেন না। এখানে অতিরিক্ত প্রতিকারের যদি সুযোগ থাকে সেই প্রতিকারটা করতে হবে। এখন কোনো ব্যক্তি তার পিতৃ পরিচয়ের জন্য তার বাবার বিরুদ্ধে যদি মামলা করে যে আমি উক্ত ব্যক্তির বৈধ সন্তান, আর ওই ব্যক্তি যদি সেটা অস্বীকার করে, সেক্ষেত্রে মোকদ্দমার মাধ্যমে প্রথমে কি চাইবে যে হ্যাঁ পরিচয়টা প্রতিষ্ঠা করতে হবে যে হ্যাঁ আমি মিস্টার এক্স এর বৈধ সন্তান। তারপরে দ্বিতীয় প্রতিকার হিসেবে, অতিরিক্ত প্রতিকার হিসেবে তার পরিবারে বসবাসের সুযোগ বা তার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিগুলো পাবো তাতে অংশীদার হওয়ার সুযোগ, এগুলো অতিরিক্ত প্রতিকার হিসেবে প্রাসঙ্গিক হতে পারে। এখানে বইয়ে 8টি উদাহরণ আছে, আপনারা দেখে নেবেন, তাহলে এই ধারাটা খুব স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। মনে রাখবেন 42 ধারায় কিন্তু অনেক মামলা হয় প্রতিনিয়ত দেশের বিভিন্ন আদালতে। ধারা 43, ঘোষণার ফলাফল। এখন 42 ধারায় যে ঘোষণা করা হচ্ছে এবং সেই মূলে যদি ডিক্রি প্রদান করা হয় সেক্ষেত্রে ফলাফলটা কি হবে? এখন এখানে বলা হচ্ছে শুধুমাত্র মোকদ্দমার পক্ষসমূহ, তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তি, কোনো পক্ষ জিম্মাদার হলে, বেঁচে থাকলে যাদের জিম্মাদার হতো তাদের জন্য। এখানে সংক্ষেপে আমি নোট নিয়েছি কিওয়ার্ডস হিসাবে। এখানে অল্প কথায় আমি বলতে পারি যে এই যে ঘোষণাটা দেওয়া হলো, এই ঘোষণার সাথে যারা যারা কানেক্টেড, সরাসরি হোক বা সেকেন্ডারিভাবে হোক, প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবেই হোক না কেন, যদি কানেক্টেড হয় সেক্ষেত্রে এই ঘোষণার ফলাফল সবার উপরেই বর্তাবে এবং আদালতের প্রদত্ত যে এই ঘোষণা সেটা সবার জন্য অবশ্যই পালনীয়। ধারা 44, কোনো সম্পত্তি নিয়ে যদি মামলা করা হয় এবং সম্পত্তিতে
দেখা যাচ্ছে একটি আম গাছ আছে এবং আম গাছে আম আছে এবং এই আমটা হয়তোবা আগামী 2 মাস থাকবে গাছে, তারপরে আমটা এমনি ঝরে পড়ে যাবে যদি পেড়ে নেওয়া না হয়। সেক্ষেত্রে আদালত এই জমিতে মামলা চলাকালীন ওই জমিতে যে আম গাছ আছে সেই আম গাছের রক্ষণাবেক্ষণের জন্য আম যদি পাড়ার সময় হয় সেক্ষেত্রে পেড়ে নেওয়ার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন, যিনি সিদ্ধান্ত নেবেন যে এই আম কখন পাড়া হবে, কখন বিক্রয় করা হবে এবং সে সংরক্ষণ করবেন। তো এই ক্ষমতাটা আদালতকে দেওয়া হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায়। কিন্তু কিভাবে নিয়োগ দেওয়া হবে এই রিসিভার বা তত্ত্বাবধায়ককে এবং তার অধিকার কেমন হবে, ক্ষমতা বা দায়িত্ব বা কেমন হবে, সেগুলো আবার দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত। এবার আমরা তৃতীয় খণ্ড ধারা 52 থেকে 57 পড়ব, যার মধ্যে 45 থেকে 51 এই ধারাগুলো বাতিল করা হয়েছে। ধারা 52, নিষেধাজ্ঞা, নিরোধ, প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়। এখন বলা হচ্ছে নিষেধাজ্ঞা বা নিরোধ। নিরোধ বলতে একটা ব্যক্তি একটা কিছু করতে যাচ্ছে, সেটা তাকে আটকানো, বিরত রাখা। প্রিভেন্টিভ রিলিফ, কাউকে প্রিভেন্ট করা। এক্ষেত্রে কোর্ট কীভাবে রিলিফ দেবে? আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজাংশন মঞ্জুর করার মাধ্যমে আদালত দিতে পারেন। অর্থাৎ কোনো ধারায় বলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন এবং স্থায়ী নিষেধাজ্ঞা বা পারপেচুয়াল ইনজাংশন সম্পর্কে। তো অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন কখন দেওয়া হয়? একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে এবং মোকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যায়। যখন মোকদ্দমা করা হয়, প্রথমে মোকদ্দমাটি সমন জারির জন্য এবং এডি ফেরতের জন্য থাকে। ওই সময় প্রথমেই বাদী টেম্পোরারি বা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন বিবাদীর বিরুদ্ধে। যদি যুক্তিসঙ্গত গ্রাউন্ডস বা কারণ থাকে, হেতুবাদ থাকে, সেক্ষেত্রে আদালত অবশ্যই সেটা মঞ্জুর করবেন এবং এটা দেওয়ানি কার্যবিধি দ্বারা আবার নিয়ন্ত্রিত। আইনে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা আছে যে এটা দেওয়া যাবে আইন করে, এবং কিভাবে দিতে হবে সেটা বলা আছে, ম্যানারটা বলা আছে পদ্ধতিগত আইন দেওয়ানি কার্যবিধিতে। চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপেচুয়াল ইনজাংশন। পারপেচুয়াল ইনজাংশন বলতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানি শেষে, অর্থাৎ প্রথম দিকে দিলে তো কোর্ট আসলে বুঝতে পারবে না এটা দেওয়া উচিত কিনা, তো প্রথম দিকে দিলে ভুল হয়ে যেতে পারে। তাই শুনানি শেষে মামলা যখন নিষ্পত্তি হয়ে যাবে, সাক্ষীর মাধ্যমে, জেরা জবানবন্দির মাধ্যমে মামলা প্রমাণিত হওয়ার পর যদি কোর্ট মনে করেন দেওয়া যাবে, সেক্ষেত্রে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিবেন। মোকদ্দমার গুণাগুণের ওপর ভিত্তি করে বলা হচ্ছে, মোকদ্দমার গুণাগুণের ওপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জুর করা যায়। এখানে ডিক্রি দ্বারা দেওয়া যায়। আর অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু ডিক্রি দ্বারা না, এটা হচ্ছে একটা পিটিশন আপনার যদি দেন, পিটিশন মঞ্জুর করলেই আদেশ দ্বারাই দেওয়া যায় টেম্পোরারি ইনজাংশন। আর মনে রাখবেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি দিয়ে দিতে হবে আর অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে আদেশ দ্বারা। এর মাধ্যমে প্রতিবাদীকে বা বিবাদীকে চিরস্থায়ীভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়, যেন আর কখনো তিনি এই জমিতে না আসতে পারেন বা যে বিষয় চা হচ্ছে সেই বিষয়ে আর হস্তক্ষেপ করতে না পারেন। এমন একটি অধিকার প্রয়োগ হতে অথবা এমন একটি কাজ করা হতে বিরত থাকার জন্যে, অর্থাৎ কোনো কাজ করতে পারবে না বা একটা অধিকার আছে সেই অধিকার সে হারিয়ে ফেললেও চিরস্থায়ীভাবে সে আর এই অধিকার কখনো ভোগ করতে পারবে না। ধারা 54, চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপেচুয়াল ইনজাংশন যখন মঞ্জুর করা যায়। এই অধ্যায় বা 10ম অধ্যায়ের বিধান মতেই দেওয়া হয়, আবেদনকারীর সপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা প্রকাশ্য বা অপ্রকাশ্য ভঙ্গ করাকে নিরোধ করার উদ্দেশ্যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। চুক্তির ফলে উদ্ভূত বাধ্যবাধকতা 2য় অধ্যায়ের বিধান দ্বারা নিয়ন্ত্রিত। এখানে চুক্তির বিষয় কিন্তু আমরা 2য় অধ্যায়ে 12 থেকে 30 পর্যন্ত পড়েছি ধারা, সেখানে সেই চুক্তিকেও চিরস্থায়ী নিষেধাজ্ঞা দ্বারা রোধ করা যায় সেটাও বলা হচ্ছে। যখন প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে অনধিকার হস্তক্ষেপ করে, হস্তক্ষেপের হুমকি দেয়, তখন আদালত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। কী কী ক্ষেত্রে? ক, প্রতিবাদী বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার, অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব বা সম্ভাব্য যে ক্ষতি হবে সেটা নির্ণয়ের মানদণ্ড নেই, অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার করা যাবে না, অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজনীয়। এখানে ব্যাখ্যা আছে, এই ধারার উদ্দেশ্য অনুযায়ী ট্রেডমার্ক সম্পত্তি বলে গণ্য হবে। এখন ট্রেডমার্ক যে একটা সম্পত্তি, ট্রেডমার্ক বলতে কোনো কোম্পানির একটি চিহ্ন যেটা তার ব্যবসার সুনামকে
বহন করে, গুডউইলকে বহন করে। তো এই গুডউইল বহনকারী যে ট্রেডমার্ক সেটাও সম্পত্তি হিসেবে গণ্য হবে কত ধারায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। ধারা ৫৫, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন। ম্যান্ডেটরি অর্থাৎ এটা করতে বাধ্য করা যায়। কোনো সরকারি কর্মকর্তা, আমি একটা লোন চাচ্ছি, এই লোন নেওয়ার যে শর্ত আমি সবই পূরণ করেছি, সকল ডকুমেন্টস আমি দিয়েছি, কিন্তু সে হয়তো ঘুষ চাচ্ছে আমার কাছে লোনটা ইস্যু করার জন্য। তো তাকে আমি মোকদ্দমার মাধ্যমে ম্যান্ডেটরি ইনজাংশন জারি করে তার যে লোন ইস্যু করার যে বিষয়টি, এটাতে আমি কি করতে পারি? বাধ্য করতে পারি। এই বইয়ে কিছু উদাহরণ আছে, পড়ে নেবেন। ধারা ৫৬, নিষেধাজ্ঞা যখন প্রত্যাখ্যান বা নামঞ্জুর করা হয়, রিজেক্ট করা হয়। ইনজাংশন হোয়েন রিফিউজড। মনে রাখবেন যে ইনজাংশন ১১টি ক্ষেত্রে রিজেক্ট করা হয়, রিফিউজ করা হয়। এই সংখ্যা ১১টি যেমন গুরুত্বপূর্ণ, তেমন এর মধ্যে দু একটি বিষয় এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং রিটার্নের জন্য তো এই ধারাটি খুবই গুরুত্বপূর্ণ। যদি না কার্যধারায় পৌনঃপুনিকতা রোধকল্পে নিষেধাজ্ঞা আবশ্যক হয়, অর্থাৎ পৌনঃপুনিকতা মানে একই জিনিস বারবার করতে হচ্ছে, সেক্ষেত্রে এই রিপিটেশনকে রোধ করার জন্য আদালত ইনজাংশন মঞ্জুর করতে পারেন। অধীনস্থ নয় এমন আদালতের কার্যধারা স্থগিত। অর্থাৎ একটি আদালতে দরখাস্ত দেওয়া হলো, ইনজাংশন চাওয়া হলো যে অধীনস্থ কোনো আদালতের কার্যধারাটি স্থগিত করা হোক, সেক্ষেত্রে আদালত মঞ্জুর করবেন। কিন্তু অধীনস্থ নয় সমপর্যায়ের বা উচ্চ পর্যায়ের কোনো আদালতের কার্যধারার স্থগিত চেয়ে ইনজাংশন চাওয়া হলে সেটা আদালত অবশ্যই মঞ্জুর করবেন না, কারণ উপর আদালতের, উচ্চ আদালতের বিষয়ে সিদ্ধান্ত তো নিম্ন আদালত নিতে পারেন না। কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখা। এখন একটি ব্যক্তি মামলা করতে যাচ্ছেন পুলিশের কাছে বা জিডি করতে যাচ্ছেন, এখন আমি সে যদি জিডি করে আমার ক্ষতি হবে এই ভেবে যদি আমি আদালতে একটা মোকদ্দমা করি যে ওই ব্যক্তি রহিম তিনি যেন এই থানায় যে জিডি বা মামলা করতে না পারেন, এই বিষয়ে একটা ইনজাংশন দেন, সেটা একটা অবশ্যই হাস্যকর। তাহলে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত করা যাবে না। কোনো ব্যক্তি যদি কোর্টেও মামলা করতে আসে বা কোনো আবেদন করতে আসে, তাকে বিরত রাখার জন্য কোনো ইনজাংশন চাইলে সেটা অবশ্যই কোর্ট মঞ্জুর করবেন না। সরকারি বা বিদেশি সরকারি কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ। ফৌজদারি কার্যধারা স্থগিত রাখতে। ফৌজদারি আদালতে একটি কার্যধারা চলছে, কোনো যৌতুক মামলায় চার্জ গঠানো হয়েছে, সাক্ষী পর্যায়ে শুরু হয়েছে। এখন দেখছে আসামি যদি সাক্ষী হয়ে যায় তার সাজা হয়ে যাবে। এক্ষেত্রে তিনি যদি কোনো দেওয়ানি আদালতে যে বলেন যে এটা যেন এই সাক্ষী গ্রহণ করা না হয়, এমন যদি ইনজাংশন চাওয়া হয় তাহলে আদালত অবশ্যই সেটা নামঞ্জুর করবেন। যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয় সে চুক্তি ভঙ্গ রোধে। যে চুক্তির পক্ষে ডিক্রি দেওয়া যাবে না সে চুক্তি তো অবশ্যই ভেঙেই ফেলতে হবে, আর যে চুক্তি ভেঙে ফেলা হবে সেটা রোধ করার জন্য ইনজাংশন জারি করে লাভই বাকি, তাই আদালত এক্ষেত্রে অবশ্যই নামঞ্জুর করবেন। উৎপাতের পর্যায়ে পরিণত বা উৎপাতের অজুহাতে কোনো কাজে বিরতির জন্য। এখন পাশের বাড়ি কোনো ব্যক্তি উচ্চস্বরে গান বাজান, এই মর্মে আমি একটি ইনজাংশন চাচ্ছি যেন সে জোরে গান বাজাতে না পারেন। এখন প্রকৃতপক্ষে তিনি আসলে উচ্চস্বরে গান বাজান না, হয়তো একটু মাঝারি ভলিউম দিয়ে গান বাজান, বা পাশের বাড়ির কেউ রান্না করছেন তার ধোঁয়া চলে আসছে আমার বাসায়, এই ধরনের ছোট ছোট বিষয় নিয়ে যেটা উৎপাদ এর পর্যায়ে পড়ছে না, এই বিষয় নিয়ে যদি কোর্টে ইনজাংশন জারির যদি মামলা করা হয় সেক্ষেত্রে কোর্ট অবশ্যই সেই মোকদ্দমাটা বা আবেদনটা নামঞ্জুর করবেন। বাদীর মৌন সম্মতি রয়েছে এমন ক্রমাগত লঙ্ঘন। জিম্মা ভঙ্গের জন্য যখন অন্যায়ভাবে সমপরিমাণ প্রতিকার সম্ভব। যখন আবেদনকারী ও তার প্রতিনিধির আচরণ এমন হয় যে তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে। এখন আদালতে এসে সে এমন আচরণ করছে বা যিনি আবেদন করছেন বা আবেদনকারীর পক্ষে যিনি প্রতিনিধি আদালতে এসে যে আচরণ করছেন বা তার প্রকৃতপক্ষে যার বিরুদ্ধে ইনজাংশন চাচ্ছেন তার সাথে যে আচরণ করছেন সেটা দেখে যদি আদালতের প্রতীয়মান হয় যে ইনজাংশন দিলে অপর পক্ষের ক্ষতি হয়ে যাবে, সেক্ষেত্রে আদালত অবশ্যই ইনজাংশন নামঞ্জুর করবেন। বিষয়বস্তুতে আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকলে, এমন বিষয়ে আমি ইনজাংশন নিতে আসলাম যে বিষয়ে আমার কোনো কি নাই, ব্যক্তিগত স্বার্থই নাই, সেক্ষেত্রে আদালত আমার ইনজাংশনের মামলাটা কি করবেন? নামঞ্জুর করবেন। এখানে বইয়ে বেশ কিছু উদাহরণ আছে, আপনারা পড়বেন, তাহলে বিষয়গুলো আরও সুস্পষ্ট হয়ে উঠবে, আপনাদের মনে থাকবে, বুঝতে সুবিধা হবে। এবার সর্বশেষ ধারা 57, নেতিবাচক চুক্তি পালন করার জন্য নিষেধাজ্ঞা বা নেগেটিভ এগ্রিমেন্ট। সেক্ষেত্রে হ্যাঁ সূচক নিষেধাজ্ঞা মঞ্জুর করা না গেলেও না সূচক নিষেধাজ্ঞার ব্যাপারে
ইনজাংশন দেওয়া যেতে পারে। এখানে একটি উদাহরণ দিই। একটি শিল্পী একটা ব্যক্তির সাথে একটি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে গান করার জন্য 50,000 টাকায় চুক্তিবদ্ধ হলেন। এখন কিছুদিন পরে তৃতীয় পক্ষ এসে তার সাথে একই সময়ে, একই তারিখে, একই দিনে গান গাওয়ার জন্য আরও বেশি টাকা, হয়তো বা 1 লক্ষ টাকা একটি অপর একটি চুক্তিবদ্ধ হলেন। এখন প্রথম পক্ষ যদি দেখেন যে আমার কাছে গান না গেয়ে অন্য জায়গায় গিয়ে উনি একই তারিখে গান গাচ্ছেন, সেক্ষেত্রে আদালতে মামলা করে তিনি নিজের কাছে গান গাইতে তো শিল্পীকে বাধ্য করতে পারেন না, কিন্তু যেন অন্য জায়গায় গান গাইতে না পারেন, সেক্ষেত্রে তিনি এই নেগেটিভ এগ্রিমেন্ট বা নেতিবাচক চুক্তি পালন করার নিষেধাজ্ঞা জারির মাধ্যমে তাকে অন্য জায়গায় গান গাওয়া থেকে বিরত রাখার জন্য বাধ্য করতে পারেন। তো আজকের আলোচনার বিষয় এ পর্যন্তই। আশা করছি আপনারা আমার ক্লাস থেকে অনেক উপকৃত হচ্ছেন এবং আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার ফেসবুক পেজ ফলো করবেন। আপনারা ফেসবুক এবং ইউটিউব যে কোনো জায়গা থেকে আমাকে দেখতে পারেন এবং আমাকে উৎসাহিত করতে পারেন। আপনারা না দেখলে হয়তো বা ভিডিও করার আমার কোনো অর্থ থাকবে না, তাই আপনারাই আমার ভিডিও করার মূল প্রেরণা। ধন্যবাদ সবাইকে।